এই স্লোগান যে দিচ্ছে এই হচ্ছে গুপ্ত, মিটিং ডিস্টার্ব করার জন্য আসছে। 2013 সালে 29 ডিসেম্বর দিনটি বাংলাদেশের ইতিহাসেরই এক আলোচিত অধ্যায়। দেশনেত্রী খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেন। এদিন খালেদা জিয়া যাতে বের হতে না পারেন তাই তার বাসার গেটে বালুর ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে ফ্যাসিস্ট হাসিনার প্রশাসন। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে সেদিন বিএনপি বা ছাত্রদলের কেউ খালেদা জিয়াকে উদ্ধার করতে আসেনি। গোটা বিএনপির মধ্যে এমন কোনো বাপের বেটা ছিল না যে ফ্যাসিস্টের পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসি সফল করবেন। তারেক রহমান গুপ্ত শব্দের ব্যবহার করেছেন। সেই তারেক রহমানও লন্ডনে গুপ্ত হয়েছিলেন। গ্রেপ্তারের ভয়ে বিএনপির অন্য নেতারা গুপ্ত থেকে মোবাইল বন্ধ করে পালিয়েছিল। কেউ বেগম জিয়ার ফোনের জবাব পর্যন্ত দেননি। বিএনপি নেতাদের বেইমানির কারণে বালির ট্রাকও আর সরেনি ওই দিন। কিন্তু সেদিন সকল বাধা উপেক্ষা করে রাজপথে নেমে আসে ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে গণতন্ত্র রক্ষায় শহীদ হন ছাত্র শিবির আশকোনার ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মনসুর প্রধানীয়। মনসুরই গণতন্ত্র পদযাত্রার প্রথম এবং একমাত্র শহীদ। এই ছোট্ট ঘটনাটি প্রমাণ করে ফ্যাসিস্টের দীর্ঘ 17 বছরে কারা গুপ্ত ছিল আর কারা সুপ্ত ছিল। এই ভিডিওটি কোনো রাজনৈতিক দলকে ছোট করার উদ্দেশ্যে নির্মিত নয়। সঠিক ইতিহাসে জানার জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস। আসল গুপ্ত কারা, ছাত্র শিবির নাকি ছাত্রদল? রাজনৈতিক অঙ্গনে গুপ্ত শব্দের উদ্ভব কিভাবে হলো? চলুন আসল ইতিহাস জেনে নেওয়া যাক। দেশের প্রধান দুটি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে শুরু হওয়া গুপ্ত রাজনীতি বিতর্ক ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করে তুলেছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শুরু হওয়া এই বিতর্কের জের এখন ছড়িয়ে পড়েছে ঢাকা, রাজশাহী, সিলেট ও ইবি, জাহাঙ্গীরনগর সহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে। উদ্ভূত এই পরিস্থিতির জন্য অবশ্য দায়ী বিএনপি। তারাই প্রথম গুপ্ত শব্দটির ব্যবহার করে। বিএনপির গুপ্ত শব্দটি ব্যবহার করে বোঝাতে চায় জামাত ইসলামী ও ছাত্র শিবির নাকি বিগত 17 বছর লুকিয়েছিল। বিএনপির আবিষ্কৃত শব্দটি এখনও বন্দুকের গুলির মতো উল্টো বিএনপির দিকে ধেয়ে আসছে। কারণ তারেক রহমান এর প্রথম গ্রেফতারি পরোয়ানা দায়েরের বিপক্ষে কালীগঞ্জের ছাত্র শিবির প্রথম মিছিল করে এবং মামলা হয়, যার 1 নম্বর আসামি ছিল শফিকুল ইসলাম ও শিবিরের 20 জন নেতাকর্মী। এরকম অহরহ ঘটনা প্রমাণ করে ছাত্র শিবির আসলে পুরোপুরি গুপ্ত ছিল না। গত 17 বছর রাজাকার শব্দটি বলতে বলতে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হয়েছিল। শতভাগ নিশ্চিত করে বলা যায়, ফ্যাসিবাদের স্টাইল অনুসরণ করে গুপ্ত শব্দ চয়ন দিয়ে রাজনীতি করলে এই সরকারেরও একই পরিণতি ভোগ করতে হবে। যত খারাপ সরকারই হোক না কেন, ক্ষমতা গ্রহণের প্রথম 6 মাসে সাধারণত মানুষ সরকারের ওপর ক্ষিপ্ত হয় না, বড় ধরনের কোনো আন্দোলন সংগ্রামও হয় না। কিন্তু বিএনপি সরকার গঠনের পর থেকেই মানুষ যেন প্রথম দিন থেকেই এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিন পার করছে। বিরোধী দলের নেতারাও ইতিমধ্যে বড় আকারে কয়েকবার রাজপথে আন্দোলন করেছে। জনমনে এমন ধারণা তৈরি হয়েছে যে এই সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিতে হতে পারে, অথবা পরিস্থিতি খারাপ হলে পালিয়েও যেতে হতে পারে। আমার প্রশ্ন হলো, দীর্ঘ 16 বছরে জুলুম নির্যাতন ও অত্যাচারের শিকার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্তমানে এই দুই দলই সবচেয়ে বেশি সংখ্যক সংসদ সদস্য নিয়ে সংসদে সরকার ও বিরোধী দল হিসেবে অবস্থান করছে। তাহলে কেন নির্যাতিত দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোকে শেখ হাসিনা দেখানো পথেই হাঁটতে হবে? যাদেরকে আজ গুপ্ত বলে মিছিল দিচ্ছে বিএনপি, ঠিক তাদের কাঁধে চড়েই বহুবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে বিএনপি। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্তরে ধারণ করতেন এবং বিশ্বাস করতেন যে জামায়াত শিবিরে কেউ রাজাকার নেই। এগুলো ছিল আওয়ামী লীগের ট্রেন্ডিং রাজনীতি। সে কারণেই বেগম খালেদা জিয়া তথাকথিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজানো বিচার ব্যবস্থার প্রতিবাদ করেছিলেন। কিন্তু বর্তমান সময়ের গুপ্ত বলে মিছিলকারীরা বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেনি। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি অবদান ছিল জামায়াত শিবিরের। তারাই বিভিন্ন কৌশল অবলম্বন করে সারা বাংলাদেশে আন্দোলন তুঙ্গে তুলেছিল। শিবিরের কয়েকজন কর্মী যদি আওয়ামী লীগের সাথে মিশে রাজনীতি করেও থাকে, তবে সেটি কি খুব বেশি অন্যায়ের? জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দেশে বিদেশে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং আন্দোলনে সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে আমরা একটি মহান 36 জুলাই পেয়েছি। আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। আজও আমার সে রাতের কথা মনে পড়ে, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সাহেব বক্তব্য দিয়ে বলেছিলেন, রাজাকারের আস্তানা এই ক্যাম্পাসে হবে না। তার কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে জামায়াত শিবিরের কারণেই হাসিনার পতন হয়েছে। এমনকি শেখ হাসিনা নিজেও স্বীকার করেছিলেন যে এতে জামায়াত শিবির সম্পৃক্ত ছিল। তাহলে প্রমাণ কি হলো? প্রমাণ হলো জামায়াত শিবির একটি শক্তিশালী শক্তি, যারা চাইলে পরিবর্তন ঘটাতে পারে। এখন যারা নতুন করে গুপ্ত গুপ্ত স্লোগান দিচ্ছেন, তারা মূলত জামায়াত শিবিরের জন্যই পথ প্রশস্ত করে দিচ্ছেন। জুলাই পরবর্তী বাংলাদেশে আপনার কাছে যা গালি, সাধারণ মানুষের কাছে তা অনেক ক্ষেত্রে সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি যত বেশি গুপ্ত গুপ্ত বলে গালিগালাজ করবেন, ততই সাধারণ মানুষের মধ্যে জামায়াত শিবিরের প্রতি সমর্থন বাড়বে। এর প্রমাণ আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি। শামসুন্নাহার হল থেকে ভেসে আসা স্লোগানে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। মনে হচ্ছে যারা আজ গুপ্ত শব্দের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব নিয়েছেন, একসময় জনগণ তাদেরকেও বলবে তুমি কে, আমি কে, গুপ্ত গুপ্ত, কে বলেছে শিলং লন্ডন। পরিশেষে বলতে চাই, গুপ্ত নিয়ে দেশে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্রদল শিবিরকে বলছে গুপ্ত, কাউন্টার দিয়ে শিবিরও ছাত্রদলকে খাম্বা আবার গুপ্ত বলছে। মানেন আর না মানেন, ওই 17 বছর প্রায় সবাই কম বেশি গুপ্ত ছিল। তবে ছাত্রলীগের একটি মিছিল থেকে প্রমাণিত হয় শিবির কিছুটা হলেও সক্রিয় ছিল। আর এজন্যই প্রকাশ্যে স্লোগান হতো একটা শিবির ধরে ধরে জবেহ কর। ছাত্রলীগের মিছিলে কিন্তু ছাত্রদলকে জবেহ করার কথা বলা হয়নি। বিপদ কেটে যাওয়ায় নিজেরা কামড়াকামড়ি না করে, একে অন্যকে অপমান না করে একজন আরেকজনকে সম্মান দিন। সম্মান জোর করে পাওয়া যায় না। সম্মান তখনই পাবেন যখন আপনি তাকে সম্মান দিবেন। উল্লেখ্য, 2024 জুলাই আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের উত্থান হয়। সংগঠনটির নেতা সাদিক কায়েমকে ঢাকা সভাপতি ও SM ফরহাদকে সেক্রেটারি হিসেবে পরিচয় করে দেওয়া হয়। এরপর একে একে তাদের সব নেতার আত্মপ্রকাশ ঘটে। তখন আলোচনা হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে তাদের বেশ কয়েকজন নেতা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটিতে ছিলেন। তখন কয়েকজনের পদপদবীর কথাও গণমাধ্যমে প্রকাশ পায়। তবে তাদের বিরুদ্ধে এমন অভিযোগের সবচেয়ে বেশি উচ্চকিত হয় ওই বছরের সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনের আগে। এই নিয়ে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় শিবির ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের ভেতরে প্রবেশ করে নিজেদের স্বার্থ হাসিল করে। আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে হলে নিজেদের অপরিচিত নেতাদের জায়গা করে দিয়েছে। বিগত দিনে ছাত্রলীগে থেকে সাধারণ ছাত্রদের ওপর নির্যাতন করেছে। তবে বরাবরই তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে আসছেন সাদিক ফরহাদরা। সাবেক মিত্র দুই ছাত্র সংগঠনের এমন মুখোমুখি অবস্থানের কারণে দেশে নতুন সংকট তৈরি হচ্ছে কিনা সে প্রশ্ন উঠেছে। এসব কারণে কোন দিকে যাচ্ছে ছাত্র রাজনীতি? এ বিষয়ে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, চট্টগ্রাম সিটি কলেজে যে বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা মূলত একটি শব্দকে কেন্দ্র করে। সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জায়গায় এক পক্ষ গুপ্ত রাজনীতি নিষিদ্ধ লিখেছিল। এতে বাধা দেয় আরেক পক্ষ। মূলত এখানে গুপ্ত শব্দটি অবমাননা করার জন্যই ব্যবহার করা হয়। সুপ্রিয় দর্শক, দেশ এখন চরম এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। তাই সামান্য একটা বিষয় নিয়ে কাদা ছোড়াছুড়ির সময় এখন নয়। একটি প্রশ্ন রেখে ভিডিওটি শেষ করব। এদেশে আসল গুপ্ত কারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।